সার্কুলেটরি শক, এটা হচ্ছে আমাদের মেইন আলোচনার বিষয় এই ভিডিওতে। এটা বলতে মেইনলি আমরা এটাকে সংক্ষেপে সবাই শক নামেই চিনি, শুধু শক। ঠিক আছে, এটা বলতে কি বোঝায়? সব থেকে কমন একটা শক হচ্ছে হাইপোভলিউমিক শক। হাইপোভলিউমিক শক। এখন শক কী জিনিস এবং শক রিলেটেড আরও ডিটেইলস এগুলো তো এই ভিডিও জুড়ে আমি বলবই, তবে আমি শুরুতেই একটা উদাহরণ দিই। যেমন ধরো কেউ রোড অ্যাক্সিডেন্ট করছে, সো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করার ফলে পার্সেন্টার অনেক বেশি ব্লিডিং হয়েছে, এবং পার্সেন্টার যখন অনেক বেশি ব্লিডিং হয়েছে তার বডির দেখা গেছে যে 15%-ও বেশি রক্ত বের হয়ে গেছে। অনেক বেশি ব্লিডিংয়ের কারণে অনেক রক্ত বেড়ে গেছে, 2 লিটারেরও বেশি রক্ত বেড়ে গেছে। সো তখন পার্সেন্টার কী হবে? পার্সেন্টার যেহেতু ভলিউম কমে যাচ্ছে ব্লাডের, সো এই ভলিউম কমে যাওয়ার কারণে মানে ভলিউম কমে যাচ্ছে, হাইপো হয়ে যাচ্ছে। এর ফলে পার্সেন্টার কী হবে? বেশ কিছু ম্যানিফেস্টেশন প্রকাশ পাবে। ঠিক আছে, এই ম্যানিফেস্টেশনগুলা বা আলটিমেটলি যে জিনিসটা পার্সনের বডির সাথে হচ্ছে ওই জিনিসটাকে আমি বলতেছি শক। কী শক? হাইপোভলিউমিক শক, ভলিউম কমে যাওয়ার কারণে যে শক। তো আরও বিভিন্ন টাইপের শক আছে, সেগুলো নিয়ে আমরা জানবো। তবে আমরা জাস্ট হাইপোভলিউমিক শকটা সবথেকে কমন শক, এটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম। এখন শক অ্যাকচুয়ালি কাকে বলে? শক মানে হচ্ছে ইনঅ্যাডুকুয়েট ব্লাড ফ্লো থ্রু আউট দ্য বডি। ঠিক আছে, এই ডেফিনেশনটা অতটা আইডিয়াল ডেফিনেশন না। তোমরা বই থেকে গাইটেন অ্যান্ড হলের যে ডেফিনেশনটা আছে, অথবা রবিন্স অ্যান্ড কটরান মানে প্যাথোলজির একটা বই, এটার যে ডেফিনেশন সেই ডেফিনেশনগুলো ভালো। তো মেইনলি কী জিনিস আমি একটু বোঝানোর ট্রাই করি। যে ধরো যখন বডিতে মানে শক হচ্ছে একটা জেনারেলাইজড কন্ডিশন, এই কথাটা মাথায় রাখবা। জেনারেলাইজড কন্ডিশন মানে বিষয়টা জেনারেলাইজ মানে হচ্ছে যে একটা ফুল বডিকে অ্যাফেক্ট করতেছে এরকম একটা কন্ডিশন, মানে কোনো একটা পার্টিকুলার পোর্শনকে অ্যাফেক্ট করতেছে এরকম না। তো হয় কি যে যেহেতু বডিতে আমি ব্লাড কমাতেই উদাহরণ দিচ্ছি, ধরো ব্লাড কমে গেছে, সো ইনঅ্যাডুকুয়েট মানে হচ্ছে অপর্যাপ্ত, মানে যতটুকু দরকার ততটুকু সাপ্লাই হচ্ছে না। সো যখন ব্লাডের সাপ্লাই কমে যাচ্ছে তখন আমি ধরলাম আমার ব্রেইনে ব্লাড পাচ্ছে না। ব্রেনে যদি ব্লাড না পায় তাহলে কী হবে? ব্লাড, আমরা জানি যে ব্লাড জিনিসটা কিন্তু যখন কোথাও যায় তখন সেটার সাথে অক্সিজেন সাপ্লাই দেয়, সেখানে নিউট্রিশন দেয়। সো এই যে অক্সিজেন, নিউট্রিশনস, এই জিনিসগুলো কিন্তু সেই টিস্যুটা পাবে না যেই টিস্যুতে দেওয়ার কথা ছিল। ব্লাড সাপ্লাই ইনঅ্যাডুকুয়েট হইলে, সো যেহেতু পাবে না, ওইটা কিন্তু আস্তে আস্তে কী হবে? ওই টিস্যুটা আস্তে আস্তে ডাই আউট হয়ে যাবে, বা ওই টিস্যুটার ফাংশন করতে পারবে না, ডিসফাংশনাল হয়ে যাবে। সো এই যে ঘটনাটা ঘটলো, এটাকে আমরা বলতেছি যে এই ঘটনাটা শুধু ব্রেনে ঘটবে তা না, আমার কিন্তু অন্যান্য যে মানে টিস্যুসগুলো আছে বডিতে সেইগুলোতেও ঘটবে এক এক করে। সো এভাবে আমাদের একটা জেনারেলাইজড বডিতে কিন্তু খুবই একটা ডিফিসিট দেখা দিচ্ছে। এই যে একটা কন্ডিশন, এটাকে আমরা বলতেছি শক। ইনঅ্যাডুকুয়েট ব্লাড ফ্লোর ফলে এই যে মানে একটা টিস্যু লেভেলে একটা ডিভাস্টেটিং অবস্থা হচ্ছে, অক্সিজেন নিউট্রিশনের অভাব পড়তেছে, এটাকে আমরা শক বলি। আচ্ছা, হাইপো পারফিউশন এখানে পাওয়া যায়। পারফিউশন মানে ব্লাড ফ্লো, তো ব্লাড ফ্লো এখানে কমে যায়, ফলে এটাকে আমরা বলি হাইপো পারফিউশন। আচ্ছা, যাই হোক, এখন আসো যে যখন আসলে শক হয় বা ইনঅ্যাডুকুয়েট ব্লাড ফ্লো হয় তখন বেশ কিছু ম্যানিফেস্টেশন আমরা নর্মালি দেখতে পারি। এটা কোনো পার্টিকুলার শকের কথা আমি বলতেছি না, সব শকের ক্ষেত্রে এরকম পাওয়া যাবে। সেটা কি? যে যেহেতু কার্ডিয়াক আউটপুট কমে যাবে, যখন সার্কুলেটরি ভলিউম কমে যাচ্ছে তখন কার্ডিয়াক আউটপুট কমে যাবে, এবং কার্ডিয়াক আউটপুট কমে গেলে ব্লাড প্রেশারও কিন্তু ড্রপ করবে। এবং আমরা বলি যে এর ফলে যেটা হয়, শক হইলে পেশেন্টের হাইপোটেনশন হয়, ব্লাড প্রেশার আমরা খুবই কম পাবো। আচ্ছা, এবং সাথে সাথে পার্সেন্টের আমরা কিন্তু মানে রিফ্লেক্স বলতে বোঝানো হয়েছে হাইপোটেনশন পাবো, এটার সাথে সাথে আমরা টেকিকার্ডিয়াও পাবো। ঠিক আছে, টেকিকার্ডিয়া হয়। এই জিনিসগুলো খুবই মনে রাখবা, যে হাইপোটেনশন, টেকিকার্ডিয়া, তারপরে স্কিন, বডি পুরা মানে কোল্ড হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। তো তারপরে ভেসোকনস্ট্রিকশন পাই, এবং ডায়াস্টোলিক টেকিকার্ডিয়া ডায়াস্টোলিক পিরিয়ডটাকে কমাই দেয়। ফলে যেটা হয় যে হার্টের যে ফিলিং সেটা কী হবে? কমে যাবে, এবং এর ফলে স্ট্রোক ভলিউম এবং সিস্টোলিক ব্লাড প্রেশার এটা কমে যাবে, এবং পালস প্রেশার 20 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত কিন্তু কমাই দিতে পারে। এবং যখন পালস আমরা পালপেট করতে যাচ্ছি, রেডিয়াল পালস বা অন্য যে কোনো পালস, আমরা দেখবো পালস পাচ্ছি না, মানে এরকম একটা অবস্থা, পালস পাওয়াই যাচ্ছে না, মনে হচ্ছে পার্সেন্টটা মরে মরে যাচ্ছে, এরকম একটা অবস্থা, মানে খুবই ফিবল হয়, দুর্বল হয়, উইক হয়, থ্রেডি হয়। আচ্ছা, এবং এখানে হচ্ছে হাইপোক্সিয়া মানে হচ্ছে আমরা জানি যে টিস্যু লেভেলে অক্সিজেন আমরা আর ঠিক করে, যদি অক্সিজেন না থাকে তখন আমরা বলি সেই কন্ডিশনটাকে হাইপোক্সিয়া।
যে ল্যাক অফ অক্সিজেন ইন দ্য টিস্যু। আর স্ট্যাগনেন্ট মানে বাধাপ্রাপ্ত। হাইপক্সিয়ার অনেকগুলো টাইপ আছে, হাইপক্সিক হাইপক্সিয়া, স্ট্যাগনেন্ট হাইপক্সিয়া, এরকম অনেকগুলো টাইপ আছে। সো সেই টাইপগুলো আমরা হচ্ছে রেসপিরেটরি ফিজিওলজি পড়ার সময় পড়বো। বাট আমরা যা জেনে রাখি যে স্ট্যাগনেন্ট হাইপক্সিয়া এক ধরনের টাইপ অফ হাইপক্সিয়া, যেখানে কি হয় যে অক্সিজেন সাপ্লাই ঠিক করে হয় না, এবং এটা খুবই ডেঞ্জারাস। সাধারণত ব্লাডের ভ্যালোসিটি যেহেতু কমে যায়, ব্লাড চলাচল করতে পারে না ঠিক করে, ইনএডুকেট ব্লাড ফ্লো হয়, এবং এর ফলে কী হয়, স্ট্যাগনেন্ট হাইপক্সিয়া দেখা দেয়। এবং স্কিন কিন্তু সাদা হয়ে যায়, ব্লাড কমে গেলে তো সাদা হয়ে যাবে, এবং ব্লাড কমে গেলে শরীর ঠান্ডাও হয়ে যাবে। আমরা জানি ব্লাড থাকা মানে শরীর একটু গরম থাকা, রাইট? এটা আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপর আসা যাক, এটা মেনলি ভেসো কনস্ট্রিকশনের কারণে হয়, পেরিফেরাল ভেসো কনস্ট্রিকশন হয় পেরিফেরালি। আচ্ছা, তারপর হচ্ছে যে এখানে সায়ানোসিস, অর্থাৎ শরীরের কালার ব্লুইশও হয়ে যেতে পারে। এই জিনিসটা ইম্পর্টেন্ট, স্পেশালি ফিঙ্গার টিপস, অর্থাৎ ফিঙ্গারের যে টিপসগুলো থাকে, হাতের পায়ের মানে ফিঙ্গার টোস, এগুলোর টিপসগুলো, জিএফআর কিন্তু কমে যায়, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং ইউরিনারি আউটপুট যেটা, এটাও কিন্তু দেখা যায় কমে যায়। জিএফআর কমে গেলে তো ইউরিনারি আউটপুট কমবেই। এবং এটা মেনলি ব্লাড প্রেশার ফলের কারণেই হয়ে থাকে। এবং রেনাল যে ব্লাড ভেসেলগুলো আছে, রেনাল ব্লাড ভেসেল, সেগুলোও কনস্ট্রিকশনের কারণে মেনলি এগুলো হয়। এবং মায়োকার্ডিয়ামে যে মেটাবলিক অ্যাক্টিভিটি, সেটা কিন্তু খুবই বেড়ে যাবে, কারণ মায়োকার্ডিয়ামে তো ব্লাড আসতেছে না, ফলে মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে। এবং এটা বেড়ে গেলে হার্ট রেট বেড়ে যাবে, এবং এই কারণে কিন্তু টেকিকার্ডিয়া হয়। টেকিকার্ডিয়া কেন হয় সেটার কারণে এটা বলতে পারো। এবং এর ফলে যেটা হয় যে অনেক বেশি ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হবে, আর ল্যাকটিক অ্যাসিড যদি ফর্মেশন হয় তাহলে অ্যাসিডোসিস হবে। সো অনেক কিছুই হচ্ছে। অ্যাসিডোসিস হইলে মায়োকার্ডিয়াল যে ইফিসিয়েন্সি, কাজ করার ক্ষমতা, সেটাও কমে যাবে, পাম্পিং অ্যাকশন কিন্তু কমে যাবে, ফলে কার্ডিয়াক আউটপুটও কিন্তু কমে যাবে। এবং ভাইটাল অর্গানে ব্লাড ফ্লো ঠিকভাবে হবে না, ওই যে বলছি ব্রেইন বা অন্যান্য অর্গানে, লিভার, অনেক জায়গায় কিন্তু ব্লাড ফ্লো ঠিকভাবে পাবে না। এবং আলটিমেটলি ব্রেইন কিন্তু ইস্কেমিয়াতে ভুগবে, এবং অজ্ঞান হয়ে যাবে, পার্সনটা ফেইন্টিং হবে, এবং ব্রেইনে ইরেপারেবল ড্যামেজ হবে, অর্থাৎ যেটা রিপেয়ার করা যাবে না, ইরিভার্সেবল। এবং এর আলটিমেটলি কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে পার্সনটা মারা যাবে, এবং ব্রেনে ড্যামেজ হয়ে। হ্যাঁ, সো এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো কি সব কিছুই কিন্তু শখের কারণে হয়। আলটিমেট একটা কনসিকোয়েন্স শখের কারণে কী কী হয়। এখন শখের স্টেজগুলো না আমাদের একটু জানা লাগবে। 3টা স্টেজ থাকে। একটাকে বলি আমরা কম্পেনসেটেড স্টেজ, তারপর হচ্ছে প্রোগ্রেসিভ স্টেজ। এই কম্পেনসেটেডটাকে নন প্রোগ্রেসিভ স্টেজও বলা হয়। সেকেন্ড হচ্ছে প্রোগ্রেসিভ স্টেজ, এবং থার্ডলি হচ্ছে ইরিভার্সেবল স্টেজ। দেখো, সহজভাবে বলতে গেলে যে কম্পেনসেটেড যে স্টেজটা বা নন প্রোগ্রেসিভ স্টেজ, এই 1 নম্বর স্টেজে পার্সনটা যখন, আমি ধরলাম ব্লাড লস হয়েছে এবং হেমোরেজ হয়েছে, অ্যাক্সিডেন্ট করছে, এবং এই কম্পেনসেটেড স্টেজে পার্সনটাকে খুব সহজেই আগের অবস্থায় ফিরে আনা যাবে। মানে ফিরে আনা যাবে কীভাবে? পার্সনটার কোনো ট্রিটমেন্ট দিতেছে আমি, এরকম না। মানে দেখা গেছে পার্সনটার যে ইন্টারনাল মেকানিজমগুলো আছে, আমরা পড়ছিলাম না ব্লাড প্রেশার রেগুলেশনের যে মেকানিজমগুলো, ওই মেকানিজমগুলোই। অর্থাৎ আমি ধরলাম ব্লাড লস হয়ে গেছে, বাট স্টিল তার ব্লাড প্রেশার আস্তে আস্তে নিজের যে বডির সিস্টেমগুলো আছে, এবং যেমন ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স বা ব্যারোরিসেপ্টর কন্ট্রোল মেকানিজম, মানে স্পেশালি শর্ট টার্ম এবং ইন্টারমিডিয়েট টার্ম যে মেকানিজমগুলো ছিল, ওইগুলোর ফাংশনের মাধ্যমে, কারণ লং টার্মে তো অনেক সময় লাগে। সো লং টার্মের কথা আমি বাদ দিলাম। রেনিন অ্যাঞ্জিওটেনসিন মেকানিজম, তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের মধ্যে। তারপরে আমরা জানি যে হচ্ছে ব্যারোরিসেপ্টর মেকানিজম, কেমোরিসেপ্টর মেকানিজম, তার পাশাপাশি সিএনএস ইস্কেমিক যে মেকানিজমটা, এটা হচ্ছে ব্লাড প্রেশার যখন অনেক কমে যায়, অনেক হাইপারটেনশন হয়, সাধারণত 50 মিলিমিটার অফ মার্কারিতেও যদি চলে আসে, সেই টাইমে হচ্ছে গিয়ে সাধারণত সিএনএস ইস্কেমিকটা কাজ করে। তো যাই হোক, মানে এই যে মেকানিজমগুলো আমরা পড়ছিলাম ব্লাড প্রেশার রেগুলেশনের সময়, ওইগুলোই কিন্তু এখানে মেনলি কাজ করে। সো ওইগুলোর মাধ্যমে কম্পেনসেটেড হয়ে যায়। ওইগুলোর মাধ্যমে কী হয় যে আমরা আগের অবস্থায় পার্সনটা ফিরে আসে। আর সেকেন্ড যে প্রোগ্রেসিভ স্টেজ, এই স্টেজে দেখা যায় পার্সনের ব্লাড লস অনেক হয়ে গেছে, অনেক ব্লাড লস হয়ে গেছে, ব্লাডে ঠিকভাবে বডিতে ঠিক করে ব্লাড ফ্লো দিতে পারতেছে না, ইনঅ্যাডিকুয়েট হয়ে যাচ্ছে। সো এই স্টেজে কিন্তু পার্সনটার যদি ইমিডিয়েট ট্রিটমেন্ট না দেওয়া হয় তাহলে পার্সনটা মারা যাবে। আর থার্ড স্টেজে হচ্ছে আমি যতই ট্রিটমেন্ট দিই, মানে এই স্টেজে যদি পৌঁছাই যায়, অনেক বেশি ব্লাড লস হয়েই গেছে, 2 লিটারের বেশি ব্লাড লস হয়ে গেছে, সো আমি তখন যতই ট্রাই করি না কেন, পার্সনটা কিন্তু মারাই যাবে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। ইরিভার্সেবল স্টেজে চলে গেছে, ওটাকে আমি রিভার্স করতে পারবো না, ফিরে আনতে পারবো না। সো ওই কথাগুলোই হচ্ছে মেনলি এখানে লেখা আছে। তো মেনলি এই ফার্স্ট স্টেজে বা কম্পেনসেটেড স্টেজ, কম্পেনসেট মানে কি, ক্ষতিপূরণ করা। সো এই ক্ষেত্রে ক্ষতিপূরণ করা যায়, এবং নিজের বডির যে মেকানিজমগুলো, ব্যারোরিসেপ্টর মেকানিজম, রেনাল মেকানিজম, মানে রেনাল মেকানিজম বলতে রেনিন অ্যাঞ্জিওটেনসিন মেকানিজম, এবং এডিএস মেকানিজমটাও এখানে কাজ করতে পারে, অ্যান্টিডায়াবেটিক হরমোন যেটা। আচ্ছা, সো এই রেগুলেটরি মেকানিজমগুলোর মাধ্যমে কিন্তু মেনলি কাজ করে, এবং এটা নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে কাজ করে, অর্থাৎ ব্লাড লস হয়ে গেছে, কমে গেছে, এখন এটাকে আবার নর্মালের অবস্থায় নিয়ে যেতে কাজ করবে। সো এই জন্য নেগেটিভ ফিডব্যাক।
এটা আর কি। সাধারণত ব্লাড লস যদি 10% অফ টোটাল ভলিউমের মতো হয় তাহলে এই যে স্টেজটা, এই স্টেজটা আমরা তখন বলি। বাট যদি এমন হয় যে আচ্ছা 10%-এর বেশি হয়ে গেছে, তখন কিন্তু সেকেন্ড স্টেজে চলে যায়। এবং এটা কিন্তু ডিকম্পেনসেটেড স্টেজ। কেন? কারণ হচ্ছে এই ক্ষেত্রে বডির মেকানিজমগুলো এনাফ না, এখন আমার বাহির থেকে ট্রিটমেন্ট দেওয়া লাগবে, ঠিক আছে? সো এই জন্য বাহির থেকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট যদি না দেওয়া যায় তাহলে কিন্তু এটা কিন্তু খুবই ডেঞ্জারাস হবে। আর যদি ট্রিটমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট দেওয়া যায় তাহলে কিন্তু এটা রিভার্স করা যাবে, অর্থাৎ পার্সেন্টটাকে আবার নর্মালি ব্যাক করানো যাবে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই ক্ষেত্রে যেটা হয় যে ব্লাড প্রেশার খুবই কমে যায় এবং যেটা সাধারণত ব্লাড ফ্লো মেনটেন করতে পারে না। সো এর ফলে মায়োকার্ডিয়াম কিন্তু আস্তে আস্তে অবস্থা খারাপ হইতে থাকে, নিউট্রিশন অক্সিজেন মায়োকার্ডিয়াম পায় না, এবং বিভিন্ন টক্সিক সাবস্টেন্সও কিন্তু মায়োকার্ডিয়ামকে কী করতে পারে, মানে মায়োকার্ডিয়ামে রিলিজ হয়ে মায়োকার্ডিয়ামের হ্যাম্পার করতে পারে, স্পেশালি ব্যাকটেরিয়াল টক্সিন এবং এন্ডোটক্সিন এফেক্টস অফ দ্য মায়োকার্ডিয়াম সিভিয়ারলি, অর্থাৎ মায়োকার্ডিয়ামকে খুব সিভিয়ারলি কিন্তু এগুলো ইম্প্যাক্ট করে। সেই জন্য তাড়াতাড়ি ট্রিটমেন্ট কিন্তু দিতে হবে সেকেন্ড স্টেজের জন্য। এখন থার্ড স্টেজে কী করতে হবে? থার্ড স্টেজ অথবা ইরিভার্সিবল স্টেজ যেটা, এই স্টেজে হচ্ছে এটাকে আমরা রিফ্র্যাক্টরি শব্দ অর্থ হচ্ছে অবাধ্য স্টেজ। সো এই স্টেজে যে ঘটনাটা ঘটবে যে মানে এই স্টেজে আমি আর পার্সনটাকে ব্যাক করাইতে পারবো না। সো সেরেব্রাল বা ব্রেনে ইস্কেমিয়া হয়ে সেরেব্রাল হেমিস্ফিয়ারে আলটিমেটলি পার্সনটার ডেথ কিন্তু হয়ে যাবে। এটাই আর আচ্ছা, আমি ধরলাম যে হচ্ছে একটা পার্সন তার ব্লাড লস হয়েছে এবং তার যে টোটাল ব্লাড ভলিউম তার 10%-এর কম লস হয়েছে। ফলে এটা পার্সনটা কি, এটা হচ্ছে কম্পেনসেটেড স্টেজে আছে, মানে কম্পেনসেটেড বা নন প্রোগ্রেসিভ। সো এই স্টেজে থাকার কারণে তার বডির যে ইন্টারনাল মেকানিজম সেটা কিন্তু কাজ করবে। সো যখন ব্লাড লস হয়েছে তার ভেনাস রিটার্ন কী হয়েছে, কমে গেছে, অর্থাৎ রাইট এট্রিয়ামে ব্লাড আসতেছে কম, 5 লিটার আসতেছে না, আমি ধরলাম যে হয়তো বা 5 লিটার থেকে বেশ কম আসতেছে, এবং এর ফলে কার্ডিয়াক আউটপুটও কমে যাবে এবং ব্লাড প্রেশারও কমে যাবে। কিন্তু এই যে ব্লাড প্রেশার কমে গেল, এরপরে কী হবে, কম্পেনসেটরি মেকানিজম শুরু হবে। সো কী কম্পেনসেটরি মেকানিজম আছে, যেমন ধরো ব্যারিসিপ্টর মেকানিজম শুরু হইলো, রেনাল মেকানিজম শুরু হইলো, এডিএস মেকানিজম শুরু হইলো। তো ব্যারিসিপ্টর মেকানিজম কী করবে, মানে টেকিকার্ডিয়া, ভেসোকনস্ট্রিকশন এগুলো করার মাধ্যমে কার্ডিয়াক আউটপুট আবার বাড়াই দিবে এবং ব্লাড প্রেশার আবার আগের জায়গায় চলে যাবে, মানে ওই ব্লাড প্রেশার রেগুলেশনগুলো। তারপরে রেনাল সিস্টেমের মাধ্যমে রেনিন সিক্রেশন হবে। এটা কিন্তু রেনিন সিক্রেশনের ফলে কী হবে, অ্যানজিওটেনসিন মানে অ্যানজিওটেনসিন ওজন থেকে অ্যানজিওটেনসিন 1 হবে, অ্যানজিওটেনসিন 1 কিন্তু আবার অ্যানজিওটেনসিন 2 হবে, এবং এই অ্যানজিওটেনসিন 2 যেটা, এটা হচ্ছে ভেসোকনস্ট্রিক্টর আমরা জানি। এই ভেসোকনস্ট্রিকশন করে এরা আবার ব্লাড প্রেশার নর্মাল করে নেবে। পাশাপাশি এটা কিন্তু অ্যানজিওটেনসিন 2 যেটা, এটা অ্যালডোস্টেরনও কিন্তু সিক্রেশনে হেল্প করে, ফলে এটা আবার ওয়াটার আর সল্ট বা সোডিয়াম রিঅ্যাবজর্পশন বা রিটেনশনে হেল্প করবে, ফলে ব্লাড ভলিউম বাড়বে এবং কার্ডিয়াক আউটপুট বাড়বে এবং আলটিমেটলি ব্লাড প্রেশার বাড়তেছে। সো ব্লাড প্রেশার যদি আমি বাড়াইতে পারি তাহলে কিন্তু আমি কম্পেনসেটেড করতে পারতেছি, ক্ষতিপূরণটা করতে পারতেছি। এবং এডিএস মেকানিজম আলটিমেটলি কিন্তু ওয়াটার আর সোডিয়াম রিটেনশন করে নেফ্রনের কালেক্টিং টিউবুল কালেক্টিং ডাক্টের ওখানে। সো আলটিমেটলি এই কম্পেনসেটরি মেকানিজমগুলো আছে বলেই কিন্তু খুব সহজেই কম্পেনসেশন করতে পারতেছে। বাট ধরো তোমাকে বলা হলো যে আচ্ছা, যখন ব্লাড লস 10%-এর বেশি হয়ে গেছে টোটাল ব্লাড ভলিউমের 10-15%-এর মতো, তাহলে আচ্ছা প্রোগ্রেসিভ স্টেজে চলে গেলে তখন কিন্তু মানে ব্লাড লস 10-15% হয়েছে, ফলে সিভিয়ার রিডাকশন অফ ভেনাস রিটার্ন হবে, কার্ডিয়াক আউটপুটও বেশি মানে কমবে, ফলে ব্লাড প্রেশারও অনেক বেশি কমবে, এবং এর ফলে যেটা হবে যে মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া হবে এবং সেখানে টক্সিন রিলিজ হবে মায়োকার্ডিয়াল টিস্যুতে, কার্ডিয়াক ফাংশন আরও ক্ষতিগ্রস্ত হবে। সো এইভাবে কিন্তু চলতে থাকতেছে। আর অপরদিকে ভেসোমোটর যে সেন্টার সেটাও কিন্তু সাপ্রেশন হবে, ফলে ভেসো ডাইলেটেশন হবে। ভেসোমোটর সেন্টারের কাজ কি, ভেসোমোটর সেন্টারের কাজ হচ্ছে ভেসো কনস্ট্রিকশন করে, ওটা সাপ্রেশন হলে ভেসো ডাইলেটেশন হবে এবং ব্লাড প্রেশার কমবে, এবং এখানে থ্রোম্বাস ফর্মেশন হতে পারে ক্যাপিলারিতে, এবং ক্যাপিলারি অবস্ট্রাকশন হইতে পারে। থ্রোম্বাস ফর্মেশন হলে তো অবস্ট্রাকশনই হয়, এবং হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়বে। হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়লে কি হয়, হাইড্রোস্ট্যাটিক প্রেশারের একটা হচ্ছে আউটার প্রেশার, অর্থাৎ ব্লাডের ভেসেল থেকে বাহিরে ফ্লুইড চলে আসতেছে, এটাকে বলে আমরা ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক প্রেশার। সো ফ্লুইড যদি এক্সট্রা সেলুলার স্পেসে চলে আসে, ইসিএফে চলে আসে, ব্লাড ভেসেলে তো ভলিউম মানে ব্লাড ভেসেলের মধ্যে তো ব্লাড নাই, ফলে তো হাইপারটেনশন হয়ে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে। সো আলটিমেটলি ক্যাপিলারি পারমিয়েবিলিটি কিন্তু বাড়তেছে, এবং এর ফলে ইন্টারস্টিশিয়াল স্পেসে ফ্লুইড চলে যাচ্ছে, এবং আলটিমেটলি কিন্তু ব্লাড ভলিউম হাইপারটেনশন হচ্ছে এবং পার্সেন্টের অবস্থা আরও খারাপ হচ্ছে। সো এটা হচ্ছে ওই প্রোগ্রেসিভ, এবং এর ফলে কিন্তু পার্সেন্ট আস্তে আস্তে মারা যাবে যদি প্রপার ট্রিটমেন্ট না পায়। আর ওই যেটা হচ্ছে মানে একেবারে আমরা বলতে পারি যে মানে ইরিভার্সিবল, ওটার ক্ষেত্রে অনেক বেশি ব্লাড লস হয়েছে, এর ফলে সেরিব্রাল ব্লাড ফ্লো, তারপরে করোনারি ব্লাড ফ্লো,
তারপর হচ্ছে কন্টিনিউয়াস সিম্পেথেটিক ডিসচার্জ হইতে থাকে এবং এর ফলে আলটিমেটলি কিন্তু কী হয় সেটা এখানে তোমরা দেখতে পারতেছো এবং তোমরা এখান থেকে হচ্ছে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আমরা আলটিমেটলি চলে যাচ্ছে হচ্ছে শকের টাইপে। তো শককে যখন আমরা ক্লাসিফাই করবো আমরা বলতে পারি হাইপোভলিউমিক শক, ভেসোজেনিক শক আর এটা মেইনলি নিউরোজেনিক শক যেটা। আচ্ছা, তারপর হচ্ছে কার্ডিওজেনিক শক আর হচ্ছে অবস্ট্রাকটিভ। তো হাইপোভলিউমিক শক কী কারণে হতে পারে? কোথাও হেমোরেজ হয়েছে বা ট্রমা হয়েছে বা সার্জারি হয়েছে, বার্ন হয়েছে, মানে কেউ পুড়ে গেছে অথবা ডিহাইড্রেশন হয়েছে, সকল ক্ষেত্রে ব্লাড এর ভলিউম কমে যেতে পারে, ফলে হাইপোভলিউমিক শক হইতে পারে। ভেসোজেনিক যে শক এক্ষেত্রে দেখো নিউরোজেনিক, অ্যানাফাইলেকটিক এবং সেপটিক শকের মধ্যে পড়ছে। তো নিউরোজেনিক জিনিসটা হচ্ছে মেইনলি আমাদের নার্ভাস সিস্টেমের সাথে অ্যাসোসিয়েটেড, যে আচ্ছা কেউ অনেক বেশি মানে হয়তো বা শকিং কোনো কিছু হয়েছে, মাথায় কাউকে হয়তো বা বাড়ি দিচ্ছে, এরকম রেসপেক্টে মেইনলি নিউরোজেনিক, অর্থাৎ নিউরন দিয়ে মনে রাখো যে নার্ভাস সিস্টেম ইনভলভ, ফলে পার্সনটা ফেইন্টিং হয়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যাবে সাথে সাথে। অ্যানাফাইলেকটিক শক হচ্ছে মেইনলি অ্যালার্জিক রিয়াকশনের ফলে এটা হয়। দেখা গেছে অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশনের ফলে অ্যানাফাইলেক্সিসের ফলে এক পর্যায়ে অ্যানাফাইলেকটিক শক হইতে পারে এবং এর ফলে কিন্তু সিভিয়ার হাইপোটেনশন হইতে পারে, অ্যানজিও ইডিমা হইতে পারে এবং ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে, অনেক শ্বাসকষ্টের প্রবলেম হইতে পারে। সো এই জিনিসগুলো হইতে পারে। আর সেপটিক শক মানে হচ্ছে মেইনলি সেপসিসের ফলে, ইনফেকশনের ফলে, মেইনলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা হচ্ছে এই সেপটিক শকটা হয়। তারপর আসলে কার্ডিয়াক শক হচ্ছে মেইনলি কার্ডিয়াক অ্যাবনর্মালিটি, যেমন অ্যারিথমিয়া। হ্যাঁ, অ্যারিথমিয়ার ফলে, অ্যারিথমিয়া মানে কি ইরেগুলার হার্টবিট, অথবা আমরা বলতে পারি ডিস্টারবেন্স ইন দ্য রিদম অফ দ্য হার্ট। কার্ডিয়াক অ্যারিথমিয়ার ভিডিও আছে আমার, ওটা দেখে নিও। তারপরে ইস্কেমিয়া, ঠিকভাবে ব্লাড সাপ্লাই হচ্ছে না ব্রেইনে, অথবা দেখা গেছে যে হার্ট পাম্পই করতে পারতেছে না, হার্ট ফেলিওর হচ্ছে, হার্ট ঠিকভাবে কার্ডিয়াক আউটপুট মেনটেনই করতে পারতেছে না। সো এই সকল কারণে। তারপর আছে অবস্ট্রাকটিভ শক। তো অবস্ট্রাকটিভ শক মানে হচ্ছে যে মায়োকার্ডিয়াল কোনো টিউমার হয়েছে, কোনো অবস্ট্রাকশন হয়েছে আর কি, এটাকে আমি বলতেছি অবস্ট্রাকটিভ শক। সো কার্ডিয়াক টিম্পোনাডে বা হচ্ছে পালমোনারি ভাস্কুলার অবস্ট্রাকশন, কোনো অবস্ট্রাকশনের কারণে যে শক হয়েছে সেটাকে আমরা বলি, ফলে হার্ট পাম্প করতে পারতেছে না, হার্ট নর্মাল ফাংশনটা করতে পারতেছে না, বডিতে প্রপার সাপ্লাই হচ্ছে না ব্লাড। সো এর ফলে হচ্ছে অবস্ট্রাকটিভ শক। সো এই 4টা ক্লাসিফিকেশন খুব ভালো করে মনে রাখবে, যাতে শকের ক্লাসিফিকেশন ধরলে তুমি বলতে পারো। তো এইখানে মেনলি হাইপোভলিউমিক শকে দেখো বেশ কিছু ম্যানিফেস্টেশন, যেমন কার্ডিয়াক আউটপুট কমে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে, পালস ঠিকভাবে পাওয়া যাবে না, খুবই ফেবল পাওয়া যাবে, স্কিন মানে পেল হয়ে যাবে এবং কোল্ড হয়ে যাবে, রেসপিরেটরি রেট বেড়ে যাবে, যেটাকে আমরা বলি টেকিপনিয়া। রেসপিরেটরি রেট বেড়ে গেলে নর্মাল থেকে টেকিপনিয়া, আর যদি হার্ট রেট বেড়ে যায় তাহলে টেকিকার্ডিয়া। আচ্ছা, তারপর হচ্ছে রেস্টলেসনেস থাকবে, ল্যাথার্জি থাকবে। ল্যাথার্জি মানে খুবই দুর্বল লাগতেছে এবং কিছু করতে ইচ্ছা করতেছে না। আর রেস্টলেস মানে খুবই মানে অগোছালো, মানে খুবই খুবই ডিভাস্টেটেড লাগতেছে, রেস্টলেস, আমি কি করতেছি আমি জানি না, এরকম একটা অবস্থা। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমি হেমোরেজিক শক, ট্রমাটিক শক এগুলো নিয়ে কিছু কথা বলছি। হেমোরেজ মানে কি, মানে অ্যাকুট হেমোরেজ হতে পারে, কনিক হেমোরেজ হতে পারে। অ্যাকুট হেমোরেজ মানে অ্যাক্সিডেন্টের ফলে হয়েছে, অনেক ব্লাড একসাথে লস হয়ে গেছে হুট করে। আর কনিক হেমোরেজ মানে আস্তে আস্তে, যেমন বিভিন্ন আলসার, কারো হয়তো বা গ্যাস্ট্রিক আলসার আছে, ডিওডেনাল আলসার আছে, এর ফলে আস্তে আস্তে তার বডিতে ইন্টারনালি ব্লাড লস হচ্ছে, এটা কনিক আলসার। আবার ট্রমাটিক শক কোনো ট্রমার কারণে, হ্যাঁ, এক্সটার্নাল কোনো ফোর্সের কারণে এটা হইতে পারে। তো এই জিনিসগুলা একটু জাস্ট জেনে রাখতে পারো। তারপর সার্জিক্যাল শক, কোনো সার্জারির কারণে এই জিনিসটা হইতে পারে। বার শক, পুড়ে যাওয়ার কারণে হেমোকনসেন্ট্রেশন হয়। হেমোকনসেন্ট্রেশন মানে হচ্ছে আরবিসি কী হয়, আরবিসি বেড়ে যায় হেমোকনসেন্ট্রেশনে। সো এভাবেও কিন্তু দেখা যাইতে পারে যে মানে কী হয়, যে তোমার শক হইতে পারে। সো আলটিমেটলি আমরা অনেক কিছু আলোচনা করলাম, এখন তোমাকে পরীক্ষায় রিটেনে আসবে যে কম্পেনসেটরি মেকানিজম বা রিয়াকশনসগুলো বলো, যে হেমোরেজ হইলে বা হাইপোভলিউমিক শকের ক্ষেত্রে কী কী কম্পেনসেটরি মেকানিজম আছে বা কী কীভাবে কম্পেনসেশন হয়। ওই যে বলছিলাম না, ব্যারোরিসেপ্টর, রেনাল মেকানিজম, এডিস মেকানিজম, সেগুলো তো আছেই, বাট তুমি চাইলে এগুলো এভাবে পয়েন্ট আকারে লিখতে পারো যে আচ্ছা ভেসোকনস্ট্রিকশন হয়, টেকিকার্ডিয়া হয়, ভেরোকনস্ট্রিকশন হয়। ভেরোকনস্ট্রিকশন মানে ভেডের কনস্ট্রিকশন। টেকি হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কী করে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড যদি মানে ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে ক্যাপিলারিতে চলে যায়, তাহলে এই মুভমেন্টটা হলে কিন্তু ওই যে ক্যাপিলারি ফ্লুইড শিফট এই মেকানিজমের মাধ্যমে কিন্তু এই কম্পেনসেট করা যায় কীকে, এই হাইপোভলিউমিক শককে, ঠিক আছে। তারপর হচ্ছে যে এপিনেফ্রিন যদি সিক্রেশন হয় বেশি বেশি, তাহলে কিন্তু এটা করা যাবে, ফলে কারণ তখন ভেসোকনস্ট্রিকশন হবে। তারপর হচ্ছে যে ভেসোপ্রেসিডের সিক্রেশন বাড়াই দিয়ে, রাইট, ভেসোপ্রেসিড বা এডিএইচের সিক্রেশন বাড়াই দিয়ে। তারপর হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস যে হরমোনগুলো আছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে রিলিজ হয় সেগুলা। তারপর হচ্ছে রিডিড, অ্যালডোস্টেরন, এগুলো সিক্রেশন বাড়াই দিয়ে। তারপর ইরাইথ্রোপোয়েটিড হরমোনের সিক্রেশন বাড়াই দিয়ে। তারপর হচ্ছে
প্লাস বা প্রোটিন সিনথেসিস বাড়াই দিয়ে। সো এরকম বিভিন্ন জিনিস যদি আমরা এগুলা ইনক্রিজ করি বা এই কাজগুলা করি, এই জিনিসগুলো হয় বডিতে, তাহলে আমাদের যে হাইপোভলিমিক শক হয়েছে, হেমোরেজ হয়েছে, ব্লাড লস হয়েছে, এগুলো কিন্তু কম্পেনসেট করা যাবে, ক্ষতিপূরণটা করা যাবে। সো এই জিনিসগুলো আবার তখন লিখতে হবে। এখন নিউরোজেনিক শকটা আমি কিছু কথা বলি। মেনলি হচ্ছে ফেইটিং। একজন পার্সন কীভাবে নিউরোজেনিক শক হলে ফেইটিং হয়ে যায়। দেখো ধরো কি অনেক ইমোশনাল স্টেজে আছে, অনেক বেশি কষ্ট পাইছে, দুঃখ পাইছে, ফলে তার সেরিব্রাল কর্টেক্স স্টিমুলেটেড হবে এবং তার হাইপোথ্যালামাস স্টিমুলেটেড হবে, আলটিমেটলি মেডুলা স্টিমুলেটেড হবে। এগুলো সব ব্রেনের পার্ট এবং এর ফলে সিম্প্যাথেটিক ডিসচার্জ কমে যাবে, প্যারাসিম্প্যাথেটিক ডিসচার্জ বেড়ে যাবে। আর প্যারাসিম্প্যাথেটিক ডিসচার্জ বেড়ে যাওয়ারই ভ্যাগাল টোন বেড়ে যাওয়া, বাট এখানে ভেসোমোটর টোন কমে গেছে। ফলে কী হবে, ভেসোডাইলেটেশন হবে, এখানে ব্র্যাডিকার্ডিয়া হবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে, পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে, হাইপোটেনশন হবে এবং আলটিমেটলি কিন্তু সেরিব্রাল ব্লাড ফ্লো তাহলে কমে যাবে। ব্লাড প্রেশার কমলে তো সেরিব্রাল বা ব্রেনের ব্লাড ফ্লো কমে যাবে এবং পার্সনটা ফেটিক হয়ে যাচ্ছে। সো নিউরোজেনিক শক বা মেনলি হচ্ছে ফেটিক হয় পার্সন কীভাবে, সেই জিনিসটা আমি বললাম যে কোনো স্ট্রেসে আছে, অনেক প্যারায় আছে, তখন কিন্তু এই জিনিসটা হবে।